প্রিয় দর্শক, এনটিভি নিমন্ত্রণে আজকের অতিথি মিউজিশিয়ান শাকিল মোহাম্মদ দীপন। শুভ সকাল দাদা, কেমন আছেন? শুভ সকাল, অনেক ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে আমাদের আয়োজনে পেয়ে। কেমন যাচ্ছে সময়টা এখন? এখন সত্যি কথা বলতে ব্যস্ততা বেশ ভালোই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানে ব্যস্ততাই ভালো থাকা মূলত। ব্যস্ততাই ভালো থাকা, কিন্তু আমাদের ব্যস্ততার কোনো সময় নাই তো নির্ধারিত, এই একটা বিশাল প্রবলেম। কোনো শিডিউল থাকে না। না, কোনো শিডিউল নাই। সকালবেলা অফিস গেলাম, দুপুরে হয়তো হঠাৎ ফোন, একটা রেকর্ডিং আছে, আবার রাত্রেবেলা লাইভ বা এমনি শো থাকে, এই নিয়েই মানে দিনের পর দিন চলে যাচ্ছে। পরিবারের মানুষদের অভিযোগ থাকে না যে এত ব্যস্ততার মধ্যে যে সময় দিতে পারছে না? সবসময় অভিযুক্ত, আসামির কাঠগড়ায় সবসময় অভিযুক্ত, ওইটা নিয়ে চিন্তিত না, কিন্তু পরিবারের জন্য একটা টাইম আছে আসলে, নাই যে তাই নাই। কারণ ওই আমার তো ঘুম থেকে ওটা আর্লি রাইজার, অনেক 5টার দিকে উঠে যাইতো, তাহলে দিনটা অনেক বড় হয়ে যায়। অনেক বড়। সকালে উঠে আসলে একটু কি চর্চা করা হয় গিটারের না, সাথে? বিষয়টা ঠিক ওইরকম না। সকালে উঠে আমাদের তো ছোটবেলা থেকে অভ্যাস 5টার সময় উঠা। ওই যে নামাজের ব্যাপার থাকে, তারপর সকালবেলা হাঁটতে যাওয়ার ব্যাপার থাকে, তারপরে বাসায় একটু সময় দেয়, কারণ আমরা সবাই উঠে যাই 5:30 6টার মধ্যে। আচ্ছা, ছেলে সহ, আমার ছেলে সহ সবাই উঠে যায়। দেন আমরা উইদিন 7:30 নাস্তা টাস্তা সব কমপ্লিট, আমি 8টার সময় অফিসে বেরিয়ে যাই, ওরা দেখা যাচ্ছে পড়াশোনা শুরু করলো, কাজে চলে গেল, এরকম আর কি। বাসায় কিন্তু কেউ নাই, 4 জন। আচ্ছা, কেউ নাই, তারপরও 4 জন? না না, আমার পুরা বাসাটাতেই থাকে মাত্র 4 জন মানুষ আর কি। আচ্ছা, আপনার ছেলের বয়স কত? ছেলে 10-এ পড়ে। ওর কি গিটার বাজানোর প্রতি আগ্রহ আছে বা কখনো শিখতে চায় আপনার কাছে? কোনো একদম টোটালি তার কোনো আগ্রহ নেই। তা আমার বাসায় এতগুলো গিটার, কিবোর্ড আছে, সবকিছু আছে। মাঝে খুব চেষ্টা করতেছিলাম, তা একটু দু একদিন শিখছে অল্প একটু। একটা জিনিস ওর ভালো কি, যেটা আমি দেখাই ওটা করে ফেলতে পারে সে। আচ্ছা, দ্রুত পিক করে হ্যাঁ, ফেলতে একদম পারে। দ্রুত পিক করতে পারে। তার কিন্তু সে কখনোই আগ্রহী না, এই ব্যাপারটা পছন্দই না। মানে এই যে সে কি বুঝতে পারে যে তার বাবা এত বড় একজন মিউজিশিয়ান, বা এটা যে একটা বড় ট্যালেন্ট, এই ব্যাপারটা কি সে উপলব্ধি এই করতে পারে কিনা? উপলব্ধি তার মধ্যে আছে। আছে মানে কি, মাঝে আমি বেশ কিছু শো, ওই যে আমাকে বলে, যেরকম বলে ফ্যামিলি সহ শো করেন, তা দুরন্ততে আমরা শো করছি গিটার টিটার নিয়ে, আমি আর ও মিলে বাজাইছি একসাথে। সেই সময়টাতে সে খুব আগ্রহী হয়। হয়তো দেখা যাচ্ছে 3 দিন 4 দিন আমার কাছে দেখে নিল, তারপরে বললো যে আমি একটা মিউজিক বানাই, নিজে আগে বানাই ফেললো একটা, বানাই সেটা আবার আমার সাথে সে ওই যে মানে টিভি শো গুলোতে বাজাইলো আর কি। তারপরে একদম টোটালি বাদ, মানে বাদ, আর হাত দিবেই না টোটালি। আর গান গাওয়ার প্রতি? গান গাওয়ার প্রতি তার আগ্রহ নাই, তার আগ্রহ অন্যদিকে। আচ্ছা, কোন দিকে? মানে সেটা লেখাপড়া? লেখাপড়ার দিকে তো আগ্রহ নাই। এখনকার জেনারেশন একটু ডিফারেন্ট টাইপের না। এই হলো পরীক্ষার আগে 1 সপ্তাহ প্রচন্ড ব্যস্ত, এরপরে সারা বছর পড়াশোনা ধারে নাই। তার আগ্রহ হলো মানে আমাদের মোবাইল দিয়ে এসে অসম্ভব সুন্দর সুন্দর ভিডিও বানায়, মানে গাড়ির ভিডিও, এবং সেটার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভয়েস সে নিজে দেয়। চমৎকার। এবং নিজে সে একটা চ্যানেল করে সেখান থেকে সে নিজে গেম বানায়, সেগুলোতে ডেইলি দেখায় তার প্রোগ্রেস কতটুকু, কয়জন লাইক দিল, কয়জন কমেন্টস করলো, সেই ব্যাপারে আগ্রহী। বাট এই গান বাজনার ব্যাপারে একদম মানে কতখানি আপনি এনজয় করেন এই যে নতুন প্রজন্ম এবং তাদের নতুন নতুন চিন্তা, এটা আসলে আবার যখন আপনি বাজাচ্ছেন তখন নতুন আর্টিস্টদের সাথেও তো প্রচুর বাজানো হচ্ছে, সুতরাং ওদের চিন্তা ভাবনার ধরনটা কিন্তু একেবারেই আলাদা। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় ওদের ভাষাগত জায়গাটাও একটু আলাদা, মানে ধরতে একটু কষ্ট হয় যে ও আসলে কি বলতে চাচ্ছে। এখন আমার কাছে মনে হয় কি, এখনকার মানে নতুন জেনারেশন বা যারা আছে, বা আসলে যুগের সাথে তাল মিলিয়ে সবাই একটু দ্রুত চলতে চায়, কেন জানি, যে মানে জিনিসটা আমি শিখলাম না, জানলাম না, কিছু অল্প একটু জেনেই আমি একদম মানে ফিল্ডে নেমে গেলাম প্রফেশনালি, কিন্তু এটা তো আসলে পজিটিভ কিছু না। আচ্ছা, তাই না? এরপরে জেনারেশন যারা, তারা তো তাদের মানে জ্ঞান আরো কমে যাবে আস্তে আস্তে, আমার কাছে তাই মনে হয় আর কি। কারণ আমরা যে গিটার বাজাই, আমরা কিন্তু এখনো দেখি যে কে কিভাবে বাজাইলো, বা উনি কিভাবে বাজাইলো, বা ওই মিউজিকটা কিভাবে চেঞ্জ হইলো। মিউজিক কিন্তু দিনের পর দিন চেঞ্জ হচ্ছে না? একই গান কিন্তু একই রকম নাই। বাংলাদেশে হয়তো আমি বলবো যে গানের ট্রেন্ডটা অনেকটা একই রকম আছে, বাট আমরা যদি বাইরে পৃথিবীর গান শুনি, ইন্ডিয়ান গানই শুনি, ইন্ডিয়ান গান কিন্তু বছরের পর বছর চেঞ্জ হয়ে যাচ্ছে, এক একটা মানে নতুন নতুন ধ্যান ধারণা তৈরি হচ্ছে। মানে খুব কম্পিটিটিভ একটা ওয়ার্ল্ডে আমরা চলছি, সুতরাং আমাদেরকে ফাস্ট অনেক যেতে হয়। সিনিয়রদের অনেকের সাথে আপনার বাজানো হচ্ছে, কাদের কথা উল্লেখ করতে চাইবেন? সবচেয়ে মজা লাগে যা সিনিয়রদের মধ্যে, রফিক ভাই, রফিকুল আলম, আবিদা আপা, তারপরে শাকিলা আপা ছিলেন যখন দেশে, তারপরে আর বড় বড় যারা আছেন, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, ওনাদের সাথে বাজাইতে একটা অন্যরকম ভালো লাগে। কারণ কি, ওনারা না একদম বন্ধুর মতো মিশে যায়। আচ্ছা, যে আমি অনেক জুনিয়র বা অমুক তমুক তা না, এবং প্রত্যেকটা না থাকে না, এবং সবাইকে এমন করে ফ্রি করে নেয় যে ওই ডেলিভারিটা আমার কাছ থেকে অটোমেটিক চলে আসে, যে উনি কি চাচ্ছে
এটা আমি কিন্তু আমার হাত দিয়ে অটোমেটিক বেরিয়ে যাবে, এরকম একটা বিষয় আর কি। মানে ব্যাপারটা কিরকম যে ব্যক্তিগত সম্পর্কের যে রসায়নটা সেটা অনেকটা গানে উঠে গানে আসে। উঠে আসে, হ্যাঁ এরকম। এই যে গিটার আপনি বলছিলেন যে আপনার বাসার মধ্যে অনেক ইনস্ট্রুমেন্ট আছে, প্রথমে আসলে গিটার বাজানোটা মানে গিটার কেন, অন্যান্য কোনো ইনস্ট্রুমেন্টও তো হতে পারতো? এইটাও একটা মজার ঘটনা। এটা হলো আমরা তখন কত বেশ অনেক আগের কথা, 89 তখন তো বাংলাদেশে প্রথম ব্যান্ডের যাত্রা শুরু হইলো। সব ব্যান্ডের নতুন নতুন গান আসতেছিল, আমরা খালি শুনতাম। তখন আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের দিন। আচ্ছা, তখন খালি চিন্তা হতো যে ওইরকম করে যদি গিটার ঘাড়ে নিয়ে বাজানো যেত বা গান করা যেত তাহলে নিশ্চয়ই অনেক ভালো হতো। কাকে দেখে সবথেকে বেশি ইন্সপায়ার্ড হয়েছিলেন? তো বাচ্চু ভাইকে দেখে। বাচ্চু ভাইয়ের উপরে সবাই মনে হয় এই একটা নামই বলে। হ্যাঁ, বাচ্চু ভাই, সেকেন্ড টাইম হলো মাকসুদ ভাই। আচ্ছা, যখন ফিডব্যাকের গানটা আসলো যে মৌসুমী কারে ভালোবাসো তুমি বা অন্য গানগুলো আসলো মেলায় যায় রিটায়ারে, সেগুলো একটা আলাদা রকম মজার স্মৃতি আর কি। তারপর সেই তো একটা ইন্সপিরেশন তৈরি হলো, তারপর শিখলেন কার কাছ থেকে? এইটা একটা আরেকটা বড় একটা সমস্যা মানে কি, আমরা তো থাকতাম, আমি তো বেসিক্যালি যশোরে আমার জন্ম আর কি। যশোর তো একটা মফস্বল শহর, সে সময় আরো কম ছিল আর কি। কিন্তু তখন আমার কাছে কেমন একটা স্বপ্ন লাগতো যে মানে একটা গিটার বাজাবে, মানে এমন একটা ফিগার দাঁড়াইতো যে এলোমেলো চুল, উস্কো খুস্কো চুল, তারপর একটা হাওয়াই শার্ট হবে বা চোখের কালার এরকম এরকম কেউ হইলে, শিল্পী সত্তা থাকলে গিটার বাজালে তার নিশ্চয়ই ম্যাচ হইতো। এরকম স্বপ্ন দেখতে 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 তারপরে যেহেতু আমাদের পাশেই ক্লোজ বর্ডার, বেনাপোল বর্ডার দিয়ে যে গিটার নিয়ে আসছি তখন। বাবা মা বাসায় কি জানতেন যে আপনি গিটার বাজানো শিখছেন বা গিটার কিনছেন? হ্যাঁ, এইটা জানতেন, কিন্তু তখন মানে সবকিছুই তো আসলে এত কস্টলি ছিল না। যে টিচার একজনই বাজাতেন, তার কাছে শিখতাম মাত্র 30 টাকা লাগতো মাসে। সে টাকাটা আমি তো ম্যানেজ করতে পারতাম। কিন্তু সেই সময় 30 টাকাও অনেক টাকা। অনেক টাকা, হ্যাঁ। সেটা শিখতাম। কবির ভাই সে ভদ্রলোক আছেন এখনো, উনি গিটার টিটার বাজান না, অনেক বয়স হয়ে গেছে আর কি ওনার। কবির ভাইয়ের কাছে শিখতাম, দেন আস্তে আস্তে আমরা চেষ্টা করছি ইমপ্রুভ করার। তখন যেহেতু এতগুলো ব্যান্ড দল ছিল, নিজেদের মনে হয়নি যে আচ্ছা একটা ব্যান্ড দল তৈরি করা যেতে পারে? একটা পর্যায়ে তো আমরা করছিলাম তখন যশোর থেকেই। সেই ব্যান্ডের নাম ছিল বার্নিং সোল। আমাদের সেই সময় অ্যালবামও ছিল আর কি, বেশ মোটামুটি পপুলার হয়েছিল বেশ। তা সেই ব্যান্ড নিয়ে আমরা বেশ শো করতাম বিভিন্ন জায়গায়, যশোর, ঝিনেদা ক্যাডেট কলেজ, যশোর ক্যান্টনমেন্ট, খুলনাতে তো বেশ বড় বড় শো করতাম আমরা। বাহ, তাহলে অনেক আগে থেকে স্টেজে উঠবার একটা অভিজ্ঞতা ছিল। এই যে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে এনলিস্টেড হলেন, মানে সেটা কিভাবে? তারপরে 2004 সালে যখন রেডিওর বাংলাদেশ বেতারের চাকরির একটা সার্কুলেশন আসলো, তা তখন এমনিই দিয়ে দিছি আর কি। সবাই বলতেছে যে সবাই দিচ্ছে, আমিও দিলাম। দেওয়ার পরে সব পরীক্ষা মানে এনলিস্টেড হবার জন্য যে পরীক্ষা, ওটা তো জবই, গভর্নমেন্ট জব। আমি তো বাংলাদেশ বেতারে চাকরি করি আর কি, সরকারি চাকরি করি। ওইটাও পদও আমার গিটারের আর কি, স্টাফ আর্টিস্ট, গিটারিস্ট আর কি। তা ওইখানে যখন বাংলাদেশ বেতারে পরীক্ষা দিলাম, আমার চাকরি হয়ে গেল। চাকরি হওয়ার পরে সেটা হলো 2004 সালের ঘটনা। সেইখানেও একটা মজার ব্যাপার, সেইখানে আমার প্রথম স্টার্টিং বেতন হলো 4000 টাকা সেই সময়। সেই সময় আমার নিজেরই একটা গাড়ি ছিল, আমি চালাতে পারতাম না, আমার একটা ড্রাইভার ছিল, ওর বেতন 4000। এখন হয়তো কি আমার একটা খুব পজিটিভ হইলো যে ওই মানে ওই বেতনটা পেয়ে ড্রাইভারের বেতনটা হইতো আমার। আর বাইরে তো আমার এখানে একটা প্রশ্ন আছে যে নিজের গাড়ি থাকলে নিজে কেন চালাতে পারবো না? না না, সেই সময় আমি সাহস সঞ্চয় করিনি। তখন তো 2004 সালের কথা, আজ থেকে 21 বছর আগের কথা। দেন না আমি আস্তে আস্তে যখন সাহস সঞ্চয় করলাম, বছর দুয়েক পরে তো ছেড়ে দিয়েছি। তারপরে তারপর ড্রাইভার রাখতে হয়নি। না না না, পরে 4000 টাকা নিজের পকেটে গেছে। না, 4 সেটা বেড়ে চলে গেছে, এখন আর 10 গুণ 20 গুণ হয়ে গেছে। আচ্ছা, এই গিটার বাজিয়ে প্রথম রেমুনারেশন কত পেয়েছিলেন? গিটার বাজিয়ে প্রথম রেমুনারেশন পাইছিলাম 198 টাকা। 198 টাকা, সেটা কবে বা কিভাবে? সেটা হলো আমার যতদূর মনে পড়ে, এটা মানে 89 এর দিকে ঝিনেদা ক্যাডেট কলেজে আমরা শো করতে গেছিলাম। তো ওইখানে আমরা 5 জন গেছিলাম, সব মিলে মনে হয় 1500 টাকা না কত দিল। তো আমাদের আসা যাওয়া বাদ দিয়ে এভারেজে দেখলাম যে 198 টাকা মতো এরকম রেমুনারেশন আসছিল। মানে সেটা দেখে কি মনে হয়েছিল যে আসলে প্রফেশনালি মিউজিশিয়ান হওয়া যায়, এই ব্যাপারটা কাজ? না না, তখন তো একটা স্বপ্ন ছিল যে গিটার বাজাবো, মানুষ দেখবে বা আমার একটা শখ পূরণ হবে। কিন্তু বড় একটা ধাক্কা খাইলাম, সেটাও একটা মজার ঘটনা। বড় ধাক্কাও মজার ঘটনা? না, মজার ঘটনা মানে কিভাবে ইন্সপায়ার করে মানুষ, মানে নিজের জীবনের দিকে যাইতে। আমরা একটা শোতে গেছিলাম ঠাকুরগাঁ, তখন আমি যশোরে থাকতাম, যশোরে প্রফেশনালি বাজাইতাম আর কি।
তা ঠাকুরগাঁ বিডিআর ক্যাম্পাসে ওইখানে গেছিলাম। এখন তো বিডিআর আর নাই, বিডিআর নামই তো নাই। তা বিডিআর ক্যাম্পে যাওয়ার পরে যখন ফিরবো, ঠাকুরগাঁ কিন্তু তখন অনেক দূর, 89 দিকে, তার মানে অনেক রাস্তা চেঞ্জ করে করে যাইতে হয়, গাড়ি ডিরেক্ট যায় না তখন আর কি। তা ফেরার সময় যে গাড়ি আমরা মিস করছি অর্ধেক পথে এসে, তখন বাজে রাত্রে 10টা না 10:30। এখন আমরা যশোর তো যাইতেই হবে, কোনো উপায় তো নাই। এখন ফিরতেছে সব ট্রাক গুলা। তা এখন ট্রাকে কিভাবে, আমাদের তো ওই বয়সে ওই অভিজ্ঞতা নাই যে ট্রাক আলাদা কেমনে ম্যানেজ করব। তা রাস্তায় দাঁড়ায় আমরা যথারীতি হাত তুলছি, তা আমাদের যেহেতু গিটার আছে, ড্রামস আছে, তা ওই ভদ্রলোক দাঁড়াইলো আর কি, ট্রাকের যে চালক আর কি। তা উনি দাঁড়াইলো, তারপর উনারে বললাম যে আমরা একটু যশোর যাব, আপনি কি নিয়ে যাবেন আমাদের কাইন্ডলি? তো উনি দেখলাম খুব আগ্রহী হয়ে তুলে যাওয়ার পথে খালি জিজ্ঞেস করতেছে, বাবারা আপনারা কিসে পড়েন? হ্যাঁ, তা তখন আমি বিকম পড়ি আর কি, ফার্স্ট ইয়ার। তা বিকম পড়ি যশোর কলেজে। তা আমি বললাম আমি বিকম পড়ি, আমার সাথে ও তো ইন্টারমিডিয়েট পড়ে। তা বলছে আপনারা রাত বিরাতে এইসব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? আমি তা বলছে আপনাদের একটা ভালো বুদ্ধি দিয়ে, আমি তো অনেকদিন ট্রাক চালাই, আপনারা এইসবগুলো ছেড়ে দেন, ছেড়ে দিয়ে সোজা বাবা মা যেভাবে বলে পড়াশোনা করেন, দেখবেন জীবনে অনেক উন্নতি হবে। তখন এই আমার মতো লোকজন আপনাদের গাড়ি চালাবে, আপনারা এই আমার গাড়িতে চলে যাইতে হবে না গিটার টিটার নিয়ে। তা ওই ভদ্রলোকের কথা আমি না কখনো ভুলি নাই, কারণ এইটা তো একটা খুব বড় একটা শিক্ষা কিন্তু, তাই না? যে একজন, কিন্তু তার কথা তো আপনি শুনেননি, জীবনে আর কাজেও লাগাননি, তাহলে কেন এই কথাটা আপনার মনে আছে? না, এটা মনে আছে কেন, এটা কত বড় একটা মজার ঘটনা না। আমি মানে ওইটা ভুলি না কেন, যে ওই ভদ্রলোকের কথাটাকে চ্যালেঞ্জ করেই আমি আমার প্রফেশনে ছিলাম। সেই জায়গাতে আপনি হ্যাঁ, যে আমাকে টিকতেই হবে, দেখি কেমনে টিকি। এখন কিভাবে টিকছে এটা আল্লাহ জানে, এটা তো আর আমি কেমনে বলি। বাংলাদেশ টেলিভিশনে যখন এনলিস্টেড হলেন, সেই সময়টার গল্প আছে কি কোনো? হ্যাঁ, সেই সময়ও গল্প আছে মজার খুব। সেই সময়, সেটাও 2004 সাল, তখন আমি বাজাতাম। সাদি মোহাম্মদ ছিলেন, মারা গেছেন তুমি আনফরচুনেটলি। তা ওই বাজানোর একটা পর্যায়ে হঠাৎ টেলিভিশনে সাদি ভাই আমাকে বললেন যে টেলিভিশনে তো এনলিস্টেড মিউজিশিয়ান নিবে, তুমি না অ্যাপ্লাই করো। তা তখন হামিদ ভাই তো সবাই চেনেন, হামিদ ভাই ছিলেন মানে সঙ্গীত অধ্যক্ষ আর কি। তা আমি জমা দিলাম, যথারীতি জমা দেওয়ার পর আমার ডাকও আসলো। তা ডাক আসার পরে যেদিন আমি অডিশন দিতে গেছি, তখন তো সমর দাস, তারপরে সত্য সাহা, সুবল দাস সবাই বেঁচে আছেন, এবং অডিশন বোর্ডে সবাই মোটামুটি 10-12 জন। তা আমি গিটার নিয়ে ঢুকছি, তা ঢোকার পরে আমি একটু সালাম দিলাম, তা কেউ দেখি কোনো গুরুত্বই দিল না। আমি মানে বোকা হয়ে গেছি, মানে সালামটা আমি তো 10 জনকে দেওয়া তো সম্ভব না, না সম্ভবই না। তা আমি সালাম দিলাম, খুব বিরক্ত হয়ে তাকাইলো আমার দিকে। তারপরে আমারে বললো যে এই তোমার গিটার কি টিউন আছে? তা আমি মোটামুটি গিটারটা আমার না, আরেকজনেরটা বাইরে থেকে নিয়ে গেছি। আমি বললাম না, সুরে নাই গিটারটা। সুর করছি, বলছে হইছে। আমি বলছি না, কিভাবে হবে, আপনাদের সামনে নার্ভাস হয়ে গেছি। আমি যে আমাকে সময় দেন, মানে ওনারা আশা করিনি যে আমি কথা বলবো আর কি। তা যথারীতি গিটারটা টিউন করে দিলাম। এবার আমারে বলতেছে যে গিটার কিসের সাথে টিউন করতে হয়? তা আমি বললাম আমরা তো স্ট্যান্ডার্ড ডিশার বা ইতে করি, যার যেটা সুবিধা। আমার বলে না, গিটার কিসের সাথে টিউন করতে? সমুদ্র সেই জিজ্ঞেস করতেছে। আমি বললাম যে আমি ডিশার বা ইতে করি। আমি আসলে আপনি কিছু না মনে করলে, আমি কিন্তু মানে আপনার কোশ্চেনটাই বুঝি নাই। আমার মনে হয় গিটার কিসের সাথে টিউন করা হয়, স্ট্যান্ডার্ড টিউন ই বা ডিশার্পে করে, এটাই তো আমি জানি। আপনি আর কিছু বলতে চাচ্ছেন? আমি উল্টা জিজ্ঞেস করছি না, উনি না অবাক হয়ে গেছে, কেউ বুঝেই নাই যে আমি। তারপরে আমার বললো এই কর্ড বাজাও, ওই কর্ড বাজাও, সবগুলো বাজাই দিলাম। বাজানো মানে খুব বিরক্ত হইলো আমার উপর, মনে হইলো ওমা পরীক্ষায় দেখি অডিশনে পাস করে গেছে। আমি অবাক হয়ে গেলাম যে কেন পাস করলাম জানি না। সবাই এত বিরক্তি নিয়ে তাকালো আমার দিকে। কিন্তু আমার সবচেয়ে মজার ঘটনা, ঠিক ওই পরীক্ষা যেদিন দিলাম তার 3 দিন পরে প্রেস ক্লাবে একটা বড় অনুষ্ঠান, সাদি ভাই গান গাবেন আর ফাতেমা তুজ্জোরা গান গাবেন। ওইখানে আমি বাজাইতে গেছি গিটার ওনাদের সাথে। সমর দাস ওখানে চিফ গেস্ট, আর কিবোর্ড বাজাইতে গেছে এখন উজ্জ্বল সিনহা একটা ছেলে ছিল, এখন নাম করা অনেক, উজ্জ্বল আমার সাথে গেছে। তো এনিহাও মানে হারমোনিয়ামের সাথে কিবোর্ডটার মানে হচ্ছে না আর কি, টিউন একরকম হচ্ছে না। হারমোনিয়ামটা ঠিক মতো সুরে নাই, তো সব রিডটা সুর করা সম্ভব না। তা আমি গিটারের সাথে পুরো অনুষ্ঠানটা হওয়ার পরে সমর দাস আমার ডেকে জিজ্ঞেস করতেছেন কি, এই ছেলে তোমার নাম কি? তা আমি আমার নাম বলছে তুমি আমার সাথে বাজাবা? আমি বলছি হ্যাঁ বাজাবো, আপনি যদি আমাকে ডাকেন কেন বাজাবো না? তা বলতেছে যে তোমাকে তো আমি কোনোদিন দেখি না। আমি বললাম আপনি না আমার পরশুদিন অডিশন নিলেন। আচ্ছা, কয়েকদিন আগের ঘটনা? হ্যাঁ, 2 দিন আগের ঘটনা স্রেফ। বলছে তোমাকে অডিশন নিয়েছি টেলিভিশনে, যে তুমি জিজ্ঞেস করতেছিলে উল্টো আমাকে। আমি বলছি জি। বলছে তুমি সত্যি সত্যি আমার সাথে বাজাবা? আমি বলছি জি বাজাবো।
বললো যে আচ্ছা ঠিক আছে তোমার নম্বর দাও। তখন তো সবার এত ব্যক্তিগত টেলিফোন নম্বর ছিল না, আমি যেখানে থাকতাম সেখানকার একটা ফোন নম্বর ছিল, আমি দিয়ে দিছি ওনার কাছে। এবং উনি আমাকে কিন্তু কন্টিনিউয়াস ডাকলেন তখন থেকে। আমি না অবাক হয়ে গেলাম যে কিভাবে সম্ভব সমর দাসের মতো একটা মানুষ আসলে ডাকে। এরপরে আমি আলাউদ্দিন ভাইয়ের সাথেও কাজ করতে পারছি, অনেকের সাথে কাজ করছি। মানে কত ছোট ছোট জমানো কত গল্প আছে, মানে অজানা কত গল্প আছে। আসলে এই গল্পগুলো বলতে গেলে মনে হয় যে মানে এক জীবনের গল্প। তো এত অল্প সময়ে সবগুলো তুলে নিয়ে আসা অসম্ভব। নিশ্চয়ই আমরা পরবর্তী কোনো আয়োজনে আপনার আরো বাকি যে গল্পগুলো আছে মজার মজার গল্প সেগুলো জানবো। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, আরো একটি পিচ আমরা শুনতে চাইবো আপনার গিটারের।